জামাতে ইসলামীর ফার্স্ট টার্গেট এই মুহূর্তে সালাউদ্দিন সাহেব হয়েছে। যেদিন শপথ অনুষ্ঠান হয়েছে ম্যাক্সিমাম বিএনপির সংসদ সদস্য দুইটা শপথ বাক্যের যে পেপার ছিল পেপারে স্বাক্ষর করেছে। সালাউদ্দিন সাহেব দাঁড়িয়ে বলেছে যে আমরা এখানে শপথ গ্রহণ করবো না। আপা কিছু বাক্য মুখস্থ করেছেন, যত টকশোতে আসে এই বাক্যগুলোই বলেন, প্রশ্ন যাই করেন উত্তর ওনার ওই আগের গুলাই। ফরিদপুর ২ বিএনপির আপনার কাছ থেকে জেনে উনি আমি তাহলে জেনে বিএনপির কথা বলবো। বুদ্ধিমান মানুষ। সংসদ সচিবালয়ের কর্মকর্তারা বলছে যে এরকম বাংলাদেশে কখনোই হয় না, যে কোনো মন্ত্রীর ইস্যু আসলে স্বরাষ্ট্রমন্ত্রী দাঁড়া যাবে সেইখানে কথা বলবে, এটা কখনোই হয় না যে কোনো সাথে, এবং তাকে প্রদান করে এই সংবিধান কমিটি করা হয়েছে। সেটা যদি বিএনপির দলীয় সিদ্ধান্ত হয় আমাদের কোনো আপত্তি নেই। আমরা এটাই বলেছি যে আপনারা আপনাদের সিদ্ধান্তে যান। এটা আমি মনে করি যে এটা বিএনপির সিদ্ধান্ত। আপনারা কি এই কমিটিতে যাবেনই না? দ্বিতীয় বিষয় হলো, এটা একেবারে স্পষ্ট করে বলে দেওয়া হয়েছে। দ্বিতীয় বিষয় হলো, দেখুন কি দাঁড়ায় আসলে এখানে। তারা স্বরাষ্ট্রমন্ত্রী বলছে যে দুইটা শপথ নিলে একটা থাকে আর একটা থাকে না, তাহলে আমাদের অবস্থানটা কোথায়? আমরা তো এটা নিয়ে আলাদাভাবে কথা বলবো না, আমি এটাতে আসি। এটা তাহলে আমরা কোথায় আছি? আমরা আসলে সংসদ সদস্য না, তাহলে কার্যত বাংলাদেশে কোনো বিরোধী দল নাই এবং একদলীয় শাসন ব্যবস্থার আলোকেই দেশ চালাতে চাচ্ছে তারা। সেই তিনটার দিকেই যাবে। এবং যদি সুযোগ দেওয়া হয়, আপনি আজকে যদি বিএনপির প্রধান হওয়া এবং প্রধানমন্ত্রীর সুযোগ স্বরাষ্ট্রমন্ত্রীকে দেওয়া হয়, কালকে থেকেই দেখবেন বিরোধী দলের সবাইকে অবৈধ ঘোষণা করে উনি সংসদ নতুন বিরোধী দল এখানে তৈরি করবে। এটা ওনার ইচ্ছা এবং এটাই উনি করতে চাচ্ছে, সেই জায়গার দিকে যাচ্ছে। এটা কোনোই কারণ নাই এই শপথ না। এটাকে আপনারা মোকাবেলা করবেন কিভাবে? এসব আমরা আমাদের রাজপথের আন্দোলনের মাধ্যমে মোকাবেলা করব, সংসদের মাধ্যমে মোকাবেলা করব। দেখুন বিএনপি এবার 200-র বেশি আসন পেয়েছে, ঠিক আছে, কিন্তু জামায়াতে ইসলামী কিন্তু 32.83% ভোট পেয়েছে, প্রায় 2 কোটির বেশি ভোট পেয়েছে বাংলাদেশ জামায়াত ইসলামী। এনসিপি সহ সংখ্যাটা আরও আছে। এটাকে অগ্রাহ্য করে আপনি দেশ চালাতে পারবেন না, চলবে না দেশ। এটা চিন্তার বাইরে। এই চিন্তা করেছিল যারা স্বৈরশাসকরা, যে চিন্তা করেছিল যারা ফেসিবাদরা, তারা টিকতে পারবে ভাই। তার মানে আমরা এই জায়গাটাতে তার মানে দেশটা আবার একটা অস্থিরতার দিকে যাবে। আমরা অস্থিরতা চাই না, আমরা চাই হলো, দেখেন তিনি বলেছেন যে আসলে জুলাই সনদ এখন যেটা বাস্তবায়ন হচ্ছে বা হবে, এটা হলে বা সংস্কার না হলে একই হয়। দেখুন আমরা চাচ্ছি দলের প্রধান এবং সরকার প্রধান এক হবেন না। বিএনপি স্পষ্ট বলছে, এটা আমরা মানি না। কিন্তু আপনার দলের প্রধান এবং বিরোধী দলীয় নেতা তো একই ব্যক্তি বর্তমান সিস্টেমের কারণে। আমরা এটাতে একমত এবং কালকে এটাতে আলাদা হবে যদি জুলাই সনদ বাস্তবায়ন হয়। আমরা চাচ্ছি এটা তারা আগে করে দেন। এটা কোনোভাবেই আমরা করতে পারছি না। তুমি বলছি কিন্তু এটা তারা মানছে না। এটা যদি হয় দল এবং রাষ্ট্রপ্রধান একই হয়, তাহলে যে কি হয় এটা যারা আমরা সচিবালয়ে ঘুরি তারা বুঝবেন। আমরা সচিবালয়ে, আমি 1 মিনিট, দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয় থেকে এক পর্যন্ত 4 দফা বরাদ্দ দেওয়া হয়েছে। প্রত্যেক দফায় বিরোধী দলকে অগ্রাহ্য করে বাদ দেওয়া হয়েছে। আমি মন্ত্রীর সাথে স্বয়ং বসে একাধিকবার বসে জিজ্ঞাসা করেছি যে কেন এই ঘটনা বলছে এটা রাজনৈতিক সিদ্ধান্ত। তাহলে রাজনৈতিক সিদ্ধান্ত বাস্তবায়ন করছে কে? সরকার। কেন? যিনি রাজনৈতিক দলের প্রধান তিনি সরকার প্রধান। দ্যাটস ওয়াই ইট ইজ ওপেনিং। এইটা ঘটছে সেখানে। গত 1.5 বছরে ঐক্যমত্য কমিশনের ভেতরে সারাদিন ঐক্যমত্য থাকতো আর বিকালবেলা থাকতো দক্ষিণ গেট, না? এটা তো জামাতে ইসলামের এক ধরনের অভ্যাস। আপনি যেটা বললেন যে বিএনপির একসময় ট্রাস্টেড অ্যালায়েন্স এবং খুব ট্রাস্টেড অ্যালায়েন্স হচ্ছে জামাতে ইসলামী। আপনি বলেন তো জামাতে ইসলামী কার ট্রাস্টেড অ্যালায়েন্স ছিলেন না? তার ট্রাস্টেড অ্যালায়েন্স থাকে, তারপর ডিস্ট্রাস্ট তৈরি করে। হ্যাঁ, যেমন ধরেন আপনি যদি ইতিহাস দেখেন, ইতিহাসে কি হয়েছে, যখন ভারত ছিল তখন পাকিস্তানের বিরোধিতা করেছে, পাকিস্তান ছিল বাংলাদেশের বিরোধিতা করেছে। সো ইতিহাসে সবসময় জামাত আসলে ভুল স্ট্যান্ডটাই নেয় এবং এটা প্রমাণিত। এখন আপনি যেটা বলছেন যে এই অস্থিরতা তো আসলে ধরেন জামাতে ইসলামীর সাথে যখন কথা বলবেন বা বসবেন, একটা নীতি নৈতিকতা মানে ফুলফিলড একটা দল, তাই না? সবসময় নীতির কথা বলেন। দেখেন বিএনপিকে প্রতারক বলে, কিন্তু এই জামাতে ইসলামী ধরেন ব্যক্তিগত প্রতারণাগুলো কতখানি করেছে। জাতীয় সংসদে ধরেন আপনার জীবিত পিতাকে আপনি মৃত বানিয়ে ফেলেছেন, অথবা আপনি দুস্থদের বাইসাইকেল আপনার নাতনিকে দিয়ে দিয়েছেন, তাই না? অথবা দুস্থদের লিস্টে 2 বার করে এমপির মেয়ের নাম এসছে। তো এরকম তো হয় আসলে। তো এই জন্য আমি আসলে যে অস্থিরতার কথা আপনি বলেন না কেন, আমি আসলে ওই অস্থিরতাটাকে খুব গুরুত্ব দেই না এই কারণে, কারণ আমি মনে করি না যে জামাতে ইসলামীর এই মুহূর্তে সেই সক্ষমতাটা আছে যে বাংলাদেশের জনগণের ভোটে নির্বাচিত একটি সরকারকে অস্থিরতায় ফেলা। সালাউদ্দিন সাহেবের কথা যেটি বলছিলেন,
এখন ধরেন একটা রাজনৈতিক দলের, তার তো যে দলটি সরকারে আছে তারা তো একটা রাজনৈতিক দল আছে এবং সেই দলের নিজস্ব একটা স্ট্যান্ড আছে, কে কথা বলবে, কতটা কথা বলবে নিশ্চয়ই আছে, সেইখানে ইন্টারভিন করার কিছু নাই। এবং আপনি যে প্রশ্নটি ওনাকে রাইটলি করেছিলেন যে উনাদেরও কি প্রধান এবং সংসদ মানে বিরোধী দলীয় প্রধান আলাদা হতে পারে কিনা, ওনারা বলেছেন যে এই সিস্টেমের ফাঁদে পড়ে ওনারা এই কাজটি করছেন। শোনেন, যে রাজনৈতিক দলটি বাংলাদেশের মতো একটি গণতান্ত্রিক দলে গণতন্ত্রের গল্প বলে, যেখানে সংবিধানে নারী পুরুষের সমান অধিকার, যে রাজনৈতিক দলে কোনোদিন নারী আমির হতে পারবেন না, সেই দলের মানুষ যখন বলেন কে আমির হবেন, কে প্রধান হবেন এবং হবে না, আমি মনে করি এটা একটি দ্বিচারিতা ছাড়া আর কিছু না। আজকে সালাউদ্দিন সাহেব, যিনি এখন সংবিধান সংশোধন কমিটির সভাপতিও বটে, তিনি স্পষ্ট করে বলছেন কেউ যদি দুটো শপথ নেয় তাহলে তার আগের শপথটা অবৈধ হয়ে যাবে। এই কথা যদি উনি মিন করে বলেন এবং এটার যদি প্রয়োগ হয়, তাহলে ডক্টর শফিকুর রহমান থেকে শুরু করে আপনি সালাউদ্দিন আইয়ুবী, আপনারা কেউই আসলে এমপি না, অর্থাৎ আপনাদের সংসদ সদস্য পদ হারানোর ভয় বা খারিজ হয়ে যাওয়ার এক ধরনের চান্স থাকে। সালাউদ্দিন সাহেব বলতে পারবে, উনি দাবি করেছেন। আপনি যদি বলেন যে আমাদের শপথ প্রথম মানে শপথ যেটা হয়েছে সংস্কার পরিষদের সদস্য হিসেবে সেটা অবৈধ, তাহলে এই অবৈধ কাজটা করেছে কে? অবৈধ কাজটার উদ্যোক্তা এবং প্রবর্তক বলেন, আয়োজক বলেন, একেবারে বাস্তবায়ন কাজটা করছে নির্বাচন কমিশন। তাহলে নির্বাচন কমিশন প্রথম অবৈধ কাজটার আঞ্জাম দিয়েছে, অথবা ইন্টারিম সরকারও বটে না, নির্বাচন কমিশন। আমাদের পুরো শপথ নির্বাচন পুরো প্রক্রিয়াটা ছিল নির্বাচন কমিশনের মাধ্যমে। নির্বাচন কমিশন করেছে এই অবৈধ কাজটা, আমাদেরকে দিয়ে অপোজিট শপথ ধরিয়েছে। যে নির্বাচন কমিশন অবৈধ শপথ করাইলো, নিজেরা অবৈধ কাজ করলো, তাদেরকে আবার কিভাবে এখন বৈধতা দিয়ে তাদের মাধ্যমে বিভিন্ন নির্বাচন করানো হচ্ছে। এই সকল এর পরবর্তী যে স্থানীয় সরকারি নির্বাচনের পরের বিষয় বলেন, সংসদে তো আরো 50 জন সদস্য নির্বাচিত হলো, নারী সদস্য সংরক্ষিত আসন নির্বাচিত হলো, তারা তো নির্বাচন কমিশনের মাধ্যমে নির্বাচিত হলো। এই যে নির্বাচন কমিশন কয়েকদিন আগে, এই যে 2-3 দিন আগে গেজেট প্রকাশ করলো, এটা নির্বাচন কমিশনের কাজ চলছে। এটা কি সরকারের আসলে স্ট্যান্ড ঠিক আছে? কোনোভাবেই না। এবং এই সালাউদ্দিন সাহেব, তিনি তার মাথায় যখন আসে এটা সবার উপর চাপায় দেয়, তাকে যদি থামানো না যায়, এই এক ব্যক্তি যথেষ্ট সরকারকে তলানিতে নিয়ে যাওয়ার জন্য, আর কিছুই দরকার নেই। সেটা তো সরকারের একটা দল আছে, কোনোভাবেই না, আপনি এটা কোনোভাবেই মানতে পারবেন না। তার যে মানে কর্মকাণ্ড, কোনোভাবে দলকে, ব্যক্তি একজনকে কেন আপনারা টার্গেট করছেন? আমরা টার্গেট করছি না, তিনি সবাইকে টার্গেট করছে সব জায়গা থেকে। এটা এইভাবে হয় না, এভাবে চলে না। এইভাবে আপনি একটা মানে 68.6% ভোটকে এভাবে অবজ্ঞা করবেন। এবং আপনারা জানেন কিনা জানি না, যেদিন শপথ অনুষ্ঠান হয়েছে, ম্যাক্সিমাম বিএনপির সংসদ সদস্য 2টা শপথ বাক্যের যে পেপার ছিল, পেপারে স্বাক্ষর করেছে। স্বাক্ষর করে তারা প্রস্তুতি দিয়েছে 2টা শপথ গ্রহণ করবে। এবং সালাউদ্দিন সাহেব দাঁড়িয়ে, কেউ বলেনি, সালাউদ্দিন সাহেব দাঁড়িয়ে বলেছে যে আমরা এখানে শপথ গ্রহণ করবো না। যাই হোক, আমি পরবর্তী ইয়েতে আসি। সেটা হলো যে মানে আপা খুব ভালো করে কথা বলেন এবং আপা কিছু বাক্য মুখস্থ করেছেন, যত টকশোতে আসে এই বাক্যগুলোই বলেন। প্রশ্ন যাই করেন, উত্তর ওনার ওই আগের গুলাই। প্রথম প্রশ্ন করেছিলেন আপনি যে তিনি আসলে সংস্কার কমিশন, সংবিধান সংস্কার কমিশন গঠন, এটা বিএনপির 1 নাম্বার প্রতিশ্রুতি ছিল 31 দফা, এইটা কেন ভঙ্গ করেছে বিএনপি? এই উত্তর তিনি 2বার সময় নিয়েও এখন পর্যন্ত উত্তর দেয় নাই। তিনি তার এই আগের গান একটু শেষ করি, একটু 30 সেকেন্ডে শেষ করি, তাহলে সুবিধা হবে। আপা এখানে মানে খুব করে বলার চেষ্টা করেছেন নানাভাবে, নানা জায়গা থেকে। আওয়ামী লীগ ফরিদপুর 2 আসনে আমাদেরকে ভোট দিয়ে বিজয়ী করেছে। ফরিদপুর 2 আসনে বিএনপির আসনটা নিশ্চিত করে বলতে পারেন। আপনার কাছ থেকে জেনে উনি, আমি তাহলে জেনে বিএনপির কথা বলবো। খুব বুদ্ধিমান মানুষ উনি, তো আর আমার মতো এরকম অজ্ঞ মানুষ না, উনি বুদ্ধিমান মানুষ, চিন্তা করে কথা বলেছেন। তিনি বলেছেন এমন এক জায়গার কথা যেখানে জামাত ইসলামের প্রার্থী না। দেখেন, প্রশ্ন যদি সব সময় এক হয় তাহলে উত্তর তো একই হবে, তাই না? আপা অল থ্রু ভেরি গুড স্টুডেন্ট, অল থ্রু ফার্স্ট ক্লাস পাস, সো তার মানে আপা প্রশ্নের উত্তর ভালো দিতে পারে। এখন ধরেন জামাতে ইসলামী প্রথম থেকে শেষ পর্যন্ত সারাদিন বিএনপিকে বলে প্রতারক, বিএনপি মিথ্যুক, তার প্রশ্ন যদি একটা হয় সেটার উত্তর একই হবে। কিন্তু আপা যে একটি নতুন প্রশ্ন করেছিলেন যে মুক্তিযোদ্ধাদের যে গুন্ডা বাহিনী বলা হলো এবং তাদের দলের মানে তাদের ছাত্র উইংকে যেভাবে করে সংবর্ধনা দেওয়া হলো পাকিস্তানে, জামাতে ইসলামী কি অফিসিয়াল কোনো স্ট্যান্ড নিয়েছে বা প্রতিবাদ করেছে? সেটি যে সালাউদ্দিন আইয়ুবী ভাই খুবই সুচতুরভাবে এড়িয়ে গেলেন, সেটির উত্তরটি দিলেন না এবং এই প্রসঙ্গকে টাচ
করলে না, এটা আসলে জনগণই উত্তর দিবে, তাই না? এখন আপনি যেটা বলছেন যে সালাউদ্দিন সাহেবের কথা, দেখেন বিএনপি যেদিন সংসদে গেছে, যেদিন এই শপথটি নেওয়ার কথা ছিল, সেদিনই প্রথম থেকে বলেছে না যে তারা যদি দুটা শপথ নেয় তাহলে প্রথমটি বাতিল হয়ে যাবে। তার মানে সরকার না, বিএনপি একটি রাজনৈতিক দল প্রথম দিন যে স্ট্যান্ডে ছিল সেই স্ট্যান্ডেই সে কথা বলছে। দেখেন আইয়ুবী ভাইয়ের বক্তব্যে আমার মনে হচ্ছে ব্যক্তিগতভাবে উনি শুধু সালাউদ্দিন সাহেবকে টার্গেট করছেন। সালাউদ্দিন সাহেবকে টার্গেট করার পেছনে আরেকটা কারণ হতে পারে যে সালাউদ্দিন সাহেব নিজেই সংসদে বলেছেন যে আপনারা পোশাকে মৌলবী, আমরা স্যুটকোট পরে মৌলবী, মানে জামাতে ইসলামী ইসলামের সেন্টিমেন্ট নিয়ে যে সবই তোলেন, যে সুরাই বলেন, তার কাউন্টার সালাউদ্দিন সাহেব দিয়ে দেয়। তো এই জন্য আসলে জামাতে ইসলামীর ফার্স্ট টার্গেট এই মুহূর্তে সালাউদ্দিন সাহেব হয়েছে, এটা একেবারেই ক্লিয়ার। আর যে কারণে আমি ওনার আজকে টার্গেট হলাম যে আমার উত্তর নাকি যাই বলি সবই, আর যে কথাটি বলছিলাম, যার কথা বলেছি, আমার কোনো প্রয়োজন নাই কোনো দল কোন আসনে আছে সেটা মুখস্থ করা। এটি ইলিয়াস মোল্লা সাহেব এমপি, উনি বলেছেন যে ভিডিওটি আছে। বা জামাতে ইসলামী সমস্যা হচ্ছে আপনি যখন এইভাবে বলবেন সাথে সাথে ওনারা অস্বীকার করে ফেলে। কিন্তু ইসলামে ছোট একটি মিথ্যা বলা অনেক বড় অপরাধ, কিন্তু সেই অপরাধ নিয়ে ওনারা কেউ কথা বলেন না। মৃত বা জীবিত বাবাকে মৃত করেন, ওনারা কোনো কথাই বলেন না। বিএনপি তার 31 দফায় বলছিল অর্থনৈতিক সংস্কার কমিশন গঠন করবে। বিএনপি সরকার এসেই অর্থনৈতিক সংস্কারের প্রধান একটা দৃষ্টান্ত দেখালো বাংলাদেশ ব্যাংকে তাদের দলের ঋণ খেলাপি একজন লোককে গিয়ে সেখানে গভর্নর বানাইলো, সংস্কার কমিশন হয়ে গেল, মানে অর্থনৈতিক সংস্কার শুরু হয়ে গেল। বিএনপি ক্ষমতায় এসেই সুযোগ পাইল যেই সকল জায়গায় তাদের লোক বসানোর 100 ভাগ তারা বাস্তবায়ন করলো। বিএনপি জেলা পরিষদ থেকে শুরু করে সিটি কর্পোরেশন, অন্য জায়গায় অন্যদেরকে বসাবে, ধরেন মার্কিন কেন বসাবে? বিএনপি নির্বাচন দিবে। আচ্ছা, নির্বাচন তো পরের মাসে নির্বাচন দেওয়া সম্ভব ছিল। আচ্ছা, অক্টোবর থেকে নির্বাচন শুরু হচ্ছে। আমি তো বললাম যে পরের মাসে নির্বাচন দেওয়ার সম্ভব ছিল। আপনি এই নির্বাচনটা কতটুকু নিরপেক্ষ হবে? যিনি নির্বাচনের প্রার্থী তিনি এখন সেই পদে বসে, আমার কাছে গতকালকে একজন অভিযোগ করেছে যে একটা সিটি কর্পোরেশনের মেয়র প্রার্থী তিনি ইতোমধ্যে প্রায় 750 কোটি টাকা বরাদ্দ দিয়েছে তার কাছে যারা আসছে তাদের কাছে। একটা লোক 750 কোটি টাকা এখান থেকে বসে এই পদে বসে বরাদ্দ দিয়েছে, আর আরেকটা লোক তার প্রার্থী হবে, এই দুজনকে সমান ভোট পাবে, সমান সুবিধা পাবে? কোনোভাবেই না। আপনি কিভাবে এটাকে নিরপেক্ষ নির্বাচন বলতে পারবেন? তখন লেভেল প্লেইং ফিল্ড কিভাবে বলতে পারবেন? বিএনপি তো ওই যে লেভেল প্লেইং ফিল্ড নষ্ট করার একটা প্রক্রিয়া, প্রশ্নবিদ্ধ করার একটা প্রক্রিয়া, এক দলকে একজনকে বিজয় করার প্রক্রিয়া, এই প্রক্রিয়া শুরু করেছে হলো ওই ব্যক্তিকে সেখানে বসিয়ে। এটা তো দরকার ছিল না। চাইলে 3 মাসের মধ্যে 2 মাসের মধ্যে নির্বাচিত, অথবা ওই পর্যন্ত অপেক্ষা করতে পারতো বিএনপি। স্থানীয় সরকার নির্বাচন নিয়ে আপনাদের এখন থেকে আপত্তি এই যখন এইরকম জায়গায় নিঃসন্দেহে এখানে আপত্তি থাকবে। আপত্তি ছাড়া তো উপায় নেই। সুতরাং আপনি যদি মনে করেন দেশে গণতন্ত্রের প্রক্রিয়া ফিরে আসতেছেন, এবং আমি মনে করি এবং আমি বিশ্বাস করি, এবং এটা আমার দৃঢ় বিশ্বাস, বিএনপি আজকে যে অবস্থানে আছে এই অবস্থানে থাকতে পারবে না। বিএনপি সংস্কারের পথে আসতে হবে এবং আসবে। আমি যখন আপনাকে ফ্লোর দিব আপনি আবার এই কথার উত্তর দিবেন। এই অনুষ্ঠান কিভাবে চলবে